যাত্রাবাড়ি তো ছিল জুলাই আন্দোলনের একটা রণক্ষেত্র। আমরা এইদিকে প্রায় 10,000 প্লাস লোকজন ছিলাম। পুলিশ আমাদের উপর আক্রমণ করত, আমরা পুলিশের উপর আক্রমণ করতাম। আমাদের উপর একবার হয়তো গুলি ছুটছে, তো আমরা মুহূর্তেই গলিতে পালিয়ে যেতাম। যখনই পুলিশ আবার একটু নীরব হয়ে যেত, তখন আমরা গলি থেকে আমরা নিজেদের জায়গা দখল করে নিতাম। ওই পরিস্থিতি দেখার পরে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও বার্তা দেখিয়ে বলছিল যে স্যার, আমরা একজনকে গুলি করি, একজনেই যায় আর বাকিরা দাঁড়িয়ে থাকে। আসলে যাত্রাবাড়ির দিকে আন্দোলনের পরিস্থিতিটা ওই রকমই ছিল। জমাট বাঁধা রক্ত এবং যে মগজ আছে, সেই মগজ পরে আসে। তখন এই জমাট বাঁধা রক্ত এবং মগজ দেখে আমরা প্রতিজ্ঞা করছিলাম যে আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ এবং আমাদের ভাইয়ের যে জীবন গিয়েছে সেই প্রতিশোধ আমরা নিবই ইনশাল্লাহ। এবং আমরা এই হাসিনাকে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তখন আমি সরে যাই। আর নয়তো ওই সময় যদি মনোযোগ আমার ফিরে না আসতো, তখন কিন্তু যাত্রাবাড়িতে অলরেডি কয়েকটা লাশ পড়ে গেছে। তখন যদি আমার মনোযোগ না ফিরে আসতো, তাহলে হয়তো আমিও এখন আবু সাইদ থাকতাম। এই যে মার ধর বলাটা এখনও আমার মস্তিষ্ক থেকে সরে যায়নি। এখন আমার রাতে যখন ঘুমাই, বারবার সজাগ হয়ে গেলে আমার মনে হয় যে মার ধর শব্দ শুনে আমি আবার ঘুম ভেঙে গিয়েছি, এরকম একটা পরিস্থিতি। আমি আন্দোলনে যুক্ত ছিলাম 12 তারিখ থেকে আন্দোলনে যুক্ত ছিলাম। এর পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম যে ঢাবিতে আমার ভাই বোনদের গায়ে আঘাত করা হলো, আমরা তখন অনেক ছবি ভিডিওতে দেখেছিলাম এবং আমি সরাসরি দেখেছিলাম যে আমার ভাই বোনদের গায়ে আঘাত করা হয়েছে। আবার অপরদিকে আবু সাইদকে শহীদ করা হয়েছে, আবার ওয়াসিমকে শহীদ করা হয়েছে। তখনই কিন্তু এই আন্দোলনটা যাত্রাবাড়ির দিকে ছড়িয়ে পড়ে এবং যাত্রাবাড়ির দিকে যখন ছড়িয়ে পড়ে, তখন আসলে আমার ঢাবিতে যাওয়া বা ওই দিকে যাওয়া আমার পসিবল ছিল না। শুরুতে আমি ওদের সাথে আন্দোলন করেছি, সাজিজ ভাই, হাসান ভাই, ওদের সাথেই ছিলাম। এর পরবর্তীতে যখন যাত্রাবাড়ির দিকে আন্দোলনটা ছড়িয়ে পড়ে, তখন আসলে আমার ওই দিকে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ রাস্তাঘাট বন্ধ ছিল, জায়গায় জায়গায় পুলিশ থাকতো। তো ফোন নিয়ে যে গেলে দেখা গেছে যে পুলিশ আমাদের ফোন চেক করতো। তো এই জন্য আমরা ওই দিকে আর যেতাম না। আবার দেখলাম যে এই দিকে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই দিকে আন্দোলন ছড়িয়ে পড়ছিল, তখন থেকে আমি এই দিকেই ছিলাম। তারপর যখন 16 তারিখের দিকে যাত্রাবাড়িতে আন্দোলন ছড়িয়ে যায়, তখন থেকে আমি যাত্রাবাড়িতেই ছিলাম। আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে আমরা যাত্রাবাড়ি একদম পুলিশ থাকতো দেখা গেছে ব্রিজের অপর পাশে, আমরা থাকতাম ব্রিজের এই পাশে। তো তখন আমরা আমাদের সার্কেল যারা ছিল তারা নেতৃত্বে থাকার চেষ্টা করতাম। আমরা প্রথমে চেষ্টা করি আমাদের একটা টিম তৈরি করি, সেখানে আমরা পানি বিতরণ করতাম। প্রায় 20 জনের একটা টিম ছিল, একটা টিম ঢাবির দিকে ছিল, আর একটা টিম আমরা যাত্রাবাড়ির দিকে ছিল। আমরা আর্থিক সহযোগিতা, ফেসবুকে আমরা আর্থিক সহযোগিতা চাইতাম। তো ভালো আমাদের আর্থিক জনগণ আমাদেরকে সাপোর্ট করতো। তো আমরা একটা টিম ঢাবির দিকে পানি বিতরণ করতাম, আর একটা টিম যাত্রাবাড়ির দিকে আমরা প্রথম দিকে পানি বিতরণ করি। কিন্তু পানি বিতরণ করার পরবর্তীতে যখন 18 তারিখের দিকে হঠাৎ রাত প্রায় 10টা পার হয়ে গেছে, তখন একদিন হঠাৎ আমরা দেখতে পেলাম যে সবাই একদম ছড়িয়ে গেছে। তখন আমি এইদিকেই ছিলাম আমি। যখন লোকজন সবাই ছড়িয়ে গেছে, তখন আমরা সামনের দিকে গেলাম যে কী হইলো। তখন আমরা গিয়ে দেখতে পাই আমরা 1 মিনিট পরে গেছি, যখন ছড়ায় গেছে এর 1 মিনিট পরবর্তী সময়ে গিয়েছি, ব্রিজের উপরে গিয়েছি। যাওয়ার পরে দেখতে পাই যে জমাট বাঁধা রক্ত এবং যে মগজ আছে, সেই মগজ পরে আসে। আমরা লোকজন বলাবলি করতেছে যে এখানে কি হয়েছে। তখন আমরা জানতে পাই যে এখানে কিছুক্ষণ আগেই পুলিশ ক্রস ফায়ার করছে। আর সেটা হচ্ছে 18 তারিখ রাত, আমার যতটুকু মনে আছে 18 তারিখ বা 19 তারিখ হবে আর কি। তখনের সময়টা ছিল আসলে এরকম যে তারিখ মনে রাখার মতো পরিস্থিতি ছিল না। আমাদের লক্ষ্যই ছিল শুধু যে পুলিশের সাথে ফাইট করে যাওয়া। তো আমরা যখন দেখলাম যে আমাদের এক ভাই শহীদ হয়ে গেল, তখন আসলে পানি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই। তখন আমাদের মাথায় চলে আসে যে হয়তো নিজে মরবো নয়তো মারবো, ওইরকম একটা পরিস্থিতি চলে আসে। তখন আমরা একটা টিম তৈরি করি যে আমরা পুলিশের সাথে আমরা লড়াই করব, আমরা পুলিশের সাথে ফাইট করব সরাসরি। তো আমাদের হাতে তো পুলিশের হাতে অস্ত্র ছিল, সাথে ছাত্রলীগ থাকতো, তো আমাদের হাতে তো অস্ত্র ছিল না। তো আমরা এই যে ইট ছিল আমাদের হাতে, লাঠি ছিল, ওইগুলো দিয়ে আমরা পুলিশের সাথে লড়াই করার চেষ্টা করতাম। যে যাত্রাবাড়ির দিকে যে গলিগুলো আছে, এই গলিগুলোতে আমরা অবস্থান করতাম। পুলিশ যখন একটু সরে যেত, তখন আমরা আবার বের হতাম। পুলিশ যখন আমাদেরকে ধাওয়া করতো, তখন আমরা ওই গলিতে লুকিয়ে পড়তাম। যখন আমরা চিন্তা করলাম যে এখন পানির কোনো প্রয়োজন নেই, তখন আমরা ফাইটে যাওয়ার চিন্তা করলাম যে হয়তো নিজেরা মরবো নয়তো মারবো। তখন থেকে আমরা
ইট লাঠি যা ছিল তা দিয়ে যাত্রাবাড়ির গলিতে গলিতে অবস্থান করতাম। আবার মাঝে মধ্যে আমরা এইদিকে আসার চেষ্টা করতাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে পুলিশকে আমরা হটাবো এবং আমরা থানা ঘেরাও করব। আর এটাও আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা এই দিক থেকে একদম লড়াই করতে 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 একদম ঢাবির দিকে চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি আমাদের শুরুর দিকে। কিন্তু এটা কখনোই আমাদের আমরা সম্ভব করতে পারছিলাম না। যদিও আমাদের শুরুর দিন থেকে একদম প্রায় বলা যায় যে যাত্রাবাড়ি, শনিরাখড়া, কাজলা, ওদিক থেকে নারায়ণগঞ্জ থেকে লোকজন এইদিকে আসতেছিল। প্রায় 10,000-এর মতো মানুষ শুরুর আন্দোলন থেকে যাত্রাবাড়িতে ছিল। এই জন্য আমরা বলে থাকি যে যাত্রাবাড়ি হচ্ছে আন্দোলনের একটা রণক্ষেত্র। তো যখন 18 তারিখ বা 19 তারিখে যখন একটা লাশ পড়ে যায়, তখন আমরা অনেক আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু আমাদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ার মানে এই নয় যে আমরা সরে যাব। আমাদের মধ্যেই আমরা তখন এই জমাট বাঁধা রক্ত এবং মগজ দেখে আমরা প্রতিজ্ঞা করছিলাম যে আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ এবং আমাদের ভাইয়ের যে জীবন গিয়েছে সেই প্রতিশোধ আমরা নিব ইনশাল্লাহ। এবং আমরা এই হাসিনাকে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তখন কিন্তু আন্দোলনটা শুধু কোঠার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আন্দোলনটা হয়ে যায় যে হাসিনার পতন চাই আমরা। শুরুর দিন থেকেই যখন এদিকে আন্দোলন শুরু করি যাত্রাবাড়ির দিকে, তখনই আমরা আমাদের সার্কেল নিয়ে নেতৃত্ব পর্যায়ে ছিলাম। তো আমরা ফেসবুকে ভিডিওর মাধ্যমে লোকজনকে ডাকতাম যে এদিকে আপনারা সবাই থাকুন। এবং যে সঠিক যে নিউজটা ছিল, যে অনেকেই মনে করতো ওই সময় যে পুলিশ মনে হয় ছাত্রদেরকে খুব আহত করতেছে, ছাত্রদেরকে খুব নিহত করতেছে। কিন্তু শুরুর দিকে আন্দোলনটা ওই রকম ছিল না। আমরা পুলিশের সাথে যথেষ্ট পরিমাণ আমরা ফাইট করতে পারতাম। তো আমি ভিডিও বার্তায় বারবার এটাই বলতাম যে আপনারা মাঠ ছাড়বেন না, আমরা ছাত্র জনতা সবাই এক হয়ে আমরা পুলিশের সাথে লড়াই করতেছি, আপনারা কখনোই হাল ছাড়বেন না এবং আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ। এবং আমি ভিডিও বার্তার মাধ্যমে যে আমাদের পানি আমরা যে খাওয়াচ্ছিলাম, পানি পান করাচ্ছিলাম এবং আমরা একদম ব্রিজের যে সামনের দিকে আছে আমরা খেয়াল করছিলাম যে পানি অনেকেই বিতরণ করতেছে, খাবার অনেকেই বিতরণ করতেছে, কিন্তু সেটা হচ্ছে পিছনের দিকে। কিন্তু পানিটা প্রয়োজন, পিছনের দিকে অনেকেই বসে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু পানিটা প্রয়োজন ছিল যারা সামনে থেকে পুলিশের সাথে ফাইট করতেছে। তো আমাদের যে টিম ছিল প্রচণ্ড সাহসী ছিল, তারা এই পানি বিতরণ একদম সামনের দিকে গিয়ে করার চেষ্টা করে। যখন আমরা পানি বিতরণ করতেছি তখনও আমাদের কানে গুলির শব্দ আসতেছে। হ্যাঁ, সেই মুহূর্তে আমরা পানি বিতরণের জন্য আমরা সামনে এগিয়ে যেতাম এবং সেইগুলো আমরা ভিডিও বার্তাও আমরা প্রকাশ করতাম। এইরকম একটা পরিস্থিতি ছিল আর কি। যাত্রাবাড়ি তো ছিল জুলাই আন্দোলনের একটা রণক্ষেত্র ছিল। এই রণক্ষেত্র কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে আমরা এইদিকে প্রায় 10,000 প্লাস লোকজন ছিলাম, এক পাশে পুলিশ ছিল, পুলিশ আমাদের উপর আক্রমণ করতো, আমরা পুলিশের উপর আক্রমণ করতাম। বিষয়টা ছিল এরকম যে পুলিশ আমাদের উপর একবার হয়তো গুলি ছুড়ছে, তো আমরা মুহূর্তেই গলিতে পালিয়ে যেতাম। কিন্তু যখনই পুলিশ আবার একটু নীরব হয়ে যেত, তখন আমরা গুলি থেকে আমরা নিজেদের জায়গা দখল করে নিতাম। এটা ছিল একটা আমাদের পরিস্থিতি। তো ওই পরিস্থিতি দেখার পরে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও বার্তা দেখিয়ে বলছিল যে স্যার আমরা একজনকে গুলি করি, হ্যাঁ একজনেই যায় আর বাকিরা দাঁড়িয়ে থাকে। আসলে যাত্রাবাড়ির দিকে আন্দোলনের পরিস্থিতিটা ওই রকমই ছিল যে আমরা ব্রিজের এক পাশে ছিলাম, পুলিশ ছিল ব্রিজের আরেক পাশে। আমরা পুলিশকে হটিয়ে থানা দখল করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সেটা পারছিলাম না। তো পুলিশ আমাদের ওপর গুলি ছুড়তো, তো আমরা আবার পালিয়ে যেতাম। কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমরা পাখির মতো আবার ঐক্যবদ্ধ হয়ে যেতাম। এই ভিডিও দেখেই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী ওই কথাটা বলছিল আর কি। একদিন আমি যাত্রাবাড়ির পাশেই এক গলিতে অবস্থান করছিলাম। তখন আসলে গলি থেকে আমরা পুলিশকে আইডিয়া করতে পারছিলাম যে পুলিশ কোথায় আছে। তো পুলিশের অবস্থান জানার জন্য আমি এবং আমার কয়েকটা ফ্রেন্ড মিলে যাত্রাবাড়িতে মাদ্রাসার পাশে একটা টিনের চাল আছে, একতলা আর কি, একতলা টিনের চাল, আমরা সেইখানে উঠি। আবার টিনের চালের পাশেই একটা দেয়াল আছে, তো দেয়ালে লুকিয়ে আমরা টিনের চালে উঠি। একটু উঁচু যখন হয়েছে তখন আমরা পুলিশকে দেখতে পাচ্ছিলাম যে পুলিশ এইখানে আছে। তো ওই টিনের চালে উঠে আমরা পুলিশের সাথে আমার ফ্রেন্ড যারা ছিল ওরা নিচ থেকে পাথর দিত, আর আমরা যেহেতু আমরা গ্রামের ছেলে, তো আমরা এই ইট মারতে পারতাম, পুলিশের গায়ে ছুঁড়ে মারতে পারতাম। তো ওইখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ ইট মারছি পুলিশের গায়ে এবং অসংখ্য পুলিশকে আমরা আহত। যদিও পুলিশের মাথায় হেলমেট ছিল, কিন্তু আমরা পুলিশের পিঠে মারতাম, পায়ে পড়তো গিয়া, অনেকভাবে আমরা পুলিশকে আহত করতে পারছিলাম। তো আসলে এইরকম ছিল আমাদের লড়াইয়ের পরিস্থিতি। তো একদিন আমি যখন টিনের চালে উঠি, ওঠার পরে আমি পুলিশের অবস্থান জানার চেষ্টা করি যে পুলিশ কোথায় আছে না আছে। তখন দেয়ালে লুকিয়ে লুকিয়ে আমি পুলিশকে দেখার চেষ্টা করি যে দেখি পুলিশ কোথায় আছে।
তখন আমি পুলিশের দিকে তাকাইছি, এইদিকে পুলিশ ছিল, এইদিকে ছিল, তখন আমরা পুলিশের দিকে তাকাইছি। তাকানোর পরে কিন্তু তাকাইছি ঠিক আছে, কিন্তু আমার নজর, আমার যে খেয়াল আছে, আমার মনোযোগ অন্যদিকে। পুলিশের দিকে তাকানো, কিন্তু আমার মনোযোগটা ছিল অন্যদিকে। তো অন্যদিকে থাকার কারণে দেখা গেছে দুইজন পুলিশ ছিল, দুইজন, একজন আরেকজনকে বলতেছে এই ওরে তাক কর, বন্দুক তাক কর, ওরে গুলি কর, ধর এরকম বলতেছে। যখন ধর বলতেছে, মার বলতেছে, তখনই আমার আসলে এই মনোযোগ ফিরে আসে, আর তখন আমি সরে যাই। আর নয়তো ওই সময় যদি মনোযোগ আমার ফিরে না আসতো, তখন কিন্তু যাত্রাবাড়িতে অলরেডি কয়েকটা লাশ পড়ে গেছে। তখন যদি আমার মনোযোগ না ফিরে আসতো, তাহলে হয়তো আমিও এখন আবু সাইদ থাকতাম। আর এই যে মার ধর বলাটা আমাকে উদ্দেশ্য করে, এই যে মার ধর বলাটা এখনও আমার মস্তিষ্ক থেকে সরে যায়নি। এখন আমার রাতে যখন ঘুমাই, বারবার সজাগ হয়ে গেলে আমার মনে হয় যে মার ধর শব্দ শুনে আমি আমার ঘুম ভেঙে গিয়েছি, এরকম একটা পরিস্থিতি। যখন আন্দোলনটা চারিদিকে ছড়ায় যায় একদম, তখন তো যাত্রাবাড়ির দিকে যখন একদম রণক্ষেত্র পর্যায়ে ছিল, প্রায় 10,000 প্লাস লোকজন ছিল, তখন আমরা দেখতে পেতাম যে হঠাৎ মানে কোত্থেকে যেন স্নাইপারের মাধ্যমে গুলি ছুটতো আমাদের বাইরের উপরে। তো স্নাইপারের মাধ্যমে যখন গুলি ছুটতো এবং স্নাইপারের গুলি যার গায়ে লাগতো, তো তারা বেঁচে ফিরছে এরকম খুবই কম। তো তখন আমরা চিন্তা করি যে আসলে এটা কিভাবে কি করা যায়। তখন আমরা একটা টিম তৈরি করার পরে এই যে আশপাশে যতগুলো বাসা আছে, উঁচু যে বাসাগুলো আছে, যে ভবনগুলো আছে, প্রত্যেকটাতে আমরা নিজেদের লোক পাঠাই আমরা সকালে, যখন থেকে আন্দোলন শুরু হইতো সকালে লোক পাঠাই দিতাম, ওরা সেখানে পাহারা দিত যেন উপরে বাহির থেকে লোকজন কেউ না উঠতে পারে। আরেকটা আমরা টিম করছিলাম, কারণ হচ্ছে এই যে আমরা যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা লক্ষ্য করতাম যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে লক্ষ্য করে গুলি মারতো। তো আমরা চিন্তা করি এটা কীভাবে হচ্ছে। তখন আমরা একটা টিম তৈরি করি যে গোয়েন্দা সংস্থা যারা সিভিল বেশি ঘোরাঘুরি করতেছে তাদেরকে যেন আমরা টার্গেট করতে পারি। তখন আমাদের টিম শনিরাখড়া থেকে যাত্রাবাড়ি, শনিরাখড়া, কাজলা, প্রত্যেক এলাকায় আমরা নিজস্ব টিম রাখি। তারা ঘুরে ফিরে যারা সিভিল বেশে ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোক, তাদেরকে টার্গেট করতো এবং তাদেরকে চিহ্নিত করতো। এটা হচ্ছে আমাদের একটা কাজ ছিল। যেদিন একদম আন্দোলন শুরু হয় যাত্রাবাড়ির দিকে, ওই দিন হচ্ছে আমি একদম এই দিকে ছিলাম, মানে এই পাশটাতে ছিলাম। পুলিশ ওই টুল প্লাজা থেকে আমাদের দিকে টিয়ার শেল ছুঁড়ে মারে। তখন টিয়ার শেল কিন্তু ছুঁড়ে মারলে দেখা গেছে টিয়ার শেল পড়ার পরেই কিন্তু ধোঁয়া ছড়াইতে থাকে চারিদিকে, গ্যাস যেটা ছড়াইতে থাকে। তো আমার তো এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, আর এটা হচ্ছে আন্দোলনের একদম শুরুর দিকে। তখন আমি ভাবছি যে পুলিশ হয়তো আমাদের দিকে মানে বোম ছুঁড়ে মারছে, এরকম একটা অবস্থা ছিল। তখন আমরা এই দৌড়ে গলিতে ঢুকার পরে দেখি যে বাড়ির গেট তালাবদ্ধ। তখন আমরা অনেক কষ্ট করে, আমরা 3-4 জন ছিলাম, আমার 2-3টা ফ্রেন্ড ছিল সাথে, আমরা কষ্ট করে, বাহিরের লোকজনও ছিল, আমরা সবাই অনেক কষ্টের পরে গেট টপকায়ে বাসার ভিতরে যাওয়ার পরে আমরা এই মানে গ্যাস, আমরা এমন ভিতরে গলিতে ঢুকছি যে গ্যাস এই গলিতেই ঢুকতেছে, মানে বাতাসটা এই দিকে ছিল, তো যে কারণে গ্যাস এই গলিতে ঢুকতেছে। আমরা গ্যাস থেকে বাঁচার জন্য এই গলিতে ঢুকছি, কিন্তু ঢুকার পরে আরও বিপদে পড়ে গেছি। এখন বেরো হইতে পারতেছি না, চারিদিকে গ্যাস আমাদেরকে আবদ্ধ করে ফেলছে। আমাদের তো প্রচণ্ড জ্বলা শুরু হয়েছে, আর আমি একদম ছিলাম নতুন, যে কিছুই বুঝতেছি না। আমি ভাবছি তো বোম মারছে, হয়তো আমরা শেষ। তখন আমি মানে একদম কালেমায় শাহাদাত পড়া শুরু করে দিয়েছি। আমার সাথে যে ছিল সে বাসা থেকে লাইটার চাইতেছে, আর আমি এই সম্পর্কে ধারণা ছিল না যে গ্যাস যখন ছুঁড়ে মারবে, তখন যদি আমরা আগুনের কাছে যাই তখন এই জ্বালা পোড়া বন্ধ হবে। তখন আমার ফ্রেন্ড লাইটার চাই, তখন বাসা থেকে লাইটার দিচ্ছে না, বলতেছে যে তোমরা এখান থেকে চলে যাও, আমাদের সমস্যা হবে, বাড়িওয়ালা বলতেছে। তখন আমার এই যে এক ফ্রেন্ড ছিল, সে হাতে ইট নিছে, বলতেছে লাইটার দিবি নয়তো তোর বাসা ভেঙে ফেলবো। আর তখন সে বাধ্য হয়ে তার গ্যাসের চুলা থেকে আগুন ধরায় আমাদেরকে দেয়। তো যখন আমরা আগুনের তাপ নিই, তখন মোটামুটি কিছু জ্বলাপোড়া বন্ধ হয়। তো এরপর তখনই আমি বাসায় গেছি। বাসায় যায় আমি ইউটিউবে চার্জ করছি যে দেখি তো আসলে এটা কী ছিল। তো টিয়ার শেল মারলে আমাদের কি করতে হবে, কি করণীয়, আমাদের সাথে কি রাখা দরকার, এবং কি হইতে পারে না হইতে পারে, আমি এবং আমার কয়েকজনের সাথে আমার বন্ধু বান্ধব ছিল, আমরা বিস্তারিত ধারণা নিই।